ডিভোর্সের ২৫ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম। কিছু বুঝতে পারছি না, এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে এটা একেবারেই অকল্পনীয় ছিল। লোকটা একপাশে গুটিসুটি মেরে বসে আছে, দেখতে একদম অসহায় লাগছে। নিজের মধ্যে সংকোচ করতেছিল তার কাছে যাব কি যাব না। অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম। তার সামনে গিয়ে দাঁড়ানোর পর লোকটার কোনো ভাবের পরিবর্তন হলো না। বুঝতে আর বাকি রইল না, সে সামনে থাকা মানুষটাকে চোখে দেখতে পায় না। ২৭ বছর আগে পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছিল। বেশ ভালোই চলতেছিল আমাদের সংসার। যৌথ পরিবার হওয়াতে সবাই একসাথেই থাকতাম। শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালোই ছিল। সবাই আমাকে অনেক ভালোবাসতো। বিয়ের ২ বছর পরও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন শ্বশুরবাড়ি থেকে সবাই প্রচণ্ড চাপ দেওয়া শুরু করলো। অবশেষে রিপোর্ট দেখে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না। এরপর শুরু হয় শ্বশুরবাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা। তবুও চুপ ছিলাম, কারণ ভেবেছিলাম আমার পাশে তো আমার ভালোবাসার মানুষটা আছে। কিন্তু সুখ নামক বস্তু হয়তো সবসময় কপালে সয় না। আমার ক্ষেত্রেও তার বিপরীত কোনো কিছুই হলো না। পরিবারের চাপে আমার স্বামীও আমার থেকে দূরত্ব বাড়িয়ে নিল। কিন্তু তবুও নিজেকে মানাতাম যে মানুষটা হয়তো মনের কষ্ট থেকে এমন করতেছে। শ্বশুরবাড়িতে থাকাটা যখন অনেক কষ্টদায়ক হয়ে উঠেছিল, তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে থেকে আসব। ভেবেছিলাম এতে করে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে। যেদিন রাতে স্বামীকে বাপের বাড়িতে যাওয়ার কথা জানালাম, সেদিন তার থেকে কোনো উত্তরই পেলাম না। কিন্তু আগে তো বাপের বাড়িতে যাওয়ার কথা বললেই তার মুখটা কালো হয়ে যেত। এইবার তার মধ্যে তেমন কোনো পরিবর্তনই হলো না। বাপের বাড়ি যাওয়ার ৩ দিন পর একটা কুরিয়ার এলো, যাতে লেখা ছিল আমার স্বামীর বিয়ের কথা আর আমাদের ডিভোর্সের লেটার। চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়েই আমার পুরো দুনিয়া যেন অন্ধকার হয়ে গেল। বুঝতে বাকি রইল না এই বিষয়টা অনেক দিন আগে থেকেই পূর্ব পরিকল্পিত, শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিল। যার জন্য এত অপমান এত কষ্ট সইতেছিলাম, সেই যখন পাশ কেটে চলে গেল, তখন নিজেকে পুরো একা মনে হচ্ছিল। ভেবেছিলাম ওই বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে উত্তর চাইব, কিন্তু পরে ভাবলাম যার জন্য ওই বাড়িতে যাব সেই তো আমাকে চায় না, তাহলে ওই বাড়িতে গিয়ে কী লাভ। ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম। আমাদের ডিভোর্সের পর আমার স্বামীর সাথে আর কখনো আমার দেখা হয়নি কিংবা যোগাযোগও হয়নি। আমি সেটা একেবারেই বন্ধ করে দিয়েছিলাম। ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী ত্যাগী মানুষের এই পৃথিবীতে না থাকাই ভালো। কিন্তু একটা সময়ে গিয়ে বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্যও বাঁচতে হবে। নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য আমাকে বাঁচতে হবে। আমাকে বাঁচতে হবে ওইসব শিশুদের জন্য যারা পরিচয়হীন এই পৃথিবীতে বেঁচে থাকে। পেছনে ফেলে আসা মানুষগুলোর জন্য মনে কোনো অভিযোগ রইল না। মনে মনে চিন্তা করলাম এমন মানুষদের জন্য কাজ করব যারা পরিবারে অবহেলিত। অতীত ভুলে কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম। স্থাপন করলাম এতিমখানা, বৃদ্ধাশ্রম আর বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা। তারপর থেকে এভাবেই আমার দিনগুলো কাটতেছিল। হঠাৎ করেই ২৫ বছর পর আমার প্রাক্তন স্বামীকে দেখে আমি অনেকটাই অবাক হই। তাকে দেখতে অনেকটাই অসুস্থ আর অসহায় লাগতেছিল। আমি না হয় তার আপন ছিলাম না, তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি। কিন্তু যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল? একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করলাম ওনাকে এখানে কে এনে দিয়ে গেছে। সে বলল ছেলে মেয়ে সবাই বিদেশে থাকে, কেউ দায়িত্ব নিতে চায় না, তাই সবাই মিলে এখানে ওনাকে রেখে গেছে। মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম আর চিন্তা করলাম একসময় নিঃসন্তান হওয়ার কারণেই সে আমাকে ছেড়েছিল, আর আজ তার সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল। এটাই হয়তো প্রকৃতির খেলা। এই স্টোরিটা একটা আপুর কাছ থেকে নেয়া। এই স্টোরিটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের সমাজে নিঃসন্তান হওয়ার কারণে অনেক মেয়ের সাজানো গোছানো সংসার নিমিষেই শেষ হয়ে যায়, কিন্তু দিন শেষে দেখা যায় এই সন্তানের কাছেই মা বাবারা বোঝা হয়ে যায়, যার জন্য বাবা মায়ের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম।